আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি অর্থাৎ সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায়ের নবম লেকচারটি নিব। এর আগে 8টা লেকচার হয়েছে আমাদের এই অধ্যায়ের উপরে, এবং আমরা 16.3 আজকে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো প্রথমত আমরা 16.3-এ যে সূত্রগুলো দেখছিলাম ওগুলো একটু রিভিউ করে নিই। হ্যাঁ, রিভিউ করার পরে আমরা শুরু করব। তো আসো আগে সূত্রগুলো রিভিউ করে নিই। এই অধ্যায়ে টোটাল মোটের উপরে 4টা সূত্র আছে। 4টা সূত্র খুবই সহজ। প্রথম সূত্র হচ্ছে, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সেই বৃত্তের যে পরিধি হবে, পরিধি কি জিনিস? পরিধি হচ্ছে যে কোনো এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তাকার পথ দিয়ে ঘুরে আবার ওই বিন্দুতে যদি তুমি আসো, তাহলে তুমি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবা তাকে তুমি বৃত্তের পরিধি বলো। সেই বৃত্তের পরিধি হবে, মানে পরিধি 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 হবে হচ্ছে আমাদের 2πr, এবং একক হবে আর, যে এককে থাকবে সেই এককে হবে। এবং এই বৃত্তের মধ্যে কতটুকু জায়গা আছে ওটা আমরা কি দ্বারা বুঝবো? আমরা বুঝবো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত। আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আমরা শিখেছি সেটা তো আমরা জানি, ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার, এবং একক হবে হচ্ছে বর্গ একক। আমরা গতকালকে এই দুইটা জিনিস নিয়ে অনেক কথাবার্তা বলছি, আর এটা একক হবে শুধু একক। এখন এর ভিতরে একটা নতুন জিনিস আছে, তুমি গতকালকে দেখছো, সেটা হচ্ছে পাই। পাই জিনিসটা কি? পাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যার মান হচ্ছে 3.1416। তাহলে এখানকার জন্য সেম পাই একটা ধ্রুবক সংখ্যা যার মান হচ্ছে 3.1416। ওকে, আমাদের এতটুকু পর্যন্ত শেষ। আমরা এই অধ্যায়ের জন্য নতুন আরো দুটো জিনিস শিখবো, যেটা আমাদের হায়ার ম্যাথেও আছে। এখন দেখো, এটা হচ্ছে, এটা মনে করো এই বৃত্তের তো কেন্দ্র আছে একটা। বৃত্তের কেন্দ্র কোনটা হবে? বৃত্তের কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে গেলে প্রত্যেকটা দূরত্ব সমান হয়, এবং ওই দূরত্বটাকেই তো আমরা আসলে ব্যাসার্ধ বলে থাকি। তুমি চেনো আশা করি ব্যাসার্ধ, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলে থাকি। মনে করো এই যে দুইটা ব্যাসার্ধ, মানে বৃত্তের কেন্দ্রে এখানে মনে করো একটা কোণ তৈরি হয়েছে, এই যে এই কোণটা, এবং এই কোণটা আমাদের থিটা কোণ, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রে যে টোটাল কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, এবং এটা হচ্ছে থিটা কোণ। থিটার মান যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, যদি তাই হয়, মনে করো এই যে এখান থেকে এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু। আমরা গতকাল শিখেছিলাম সূত্র, সেটা হচ্ছে যে কোনো একটা, মানে যে বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য, সেটা বৃত্তাংশের দৈর্ঘ্য বলতাম, বৃত্তাংশের দৈর্ঘ্য। এখানে সে বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই এবি টুকু, তাই না? বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে এবি সমান আমরা কি সূত্র শিখেছিলাম? থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2πr। মানে এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে 2π হচ্ছে টোটাল বৃত্তের পরিধি, আর এটা হচ্ছে যে টোটাল তার থিটা অংশ, মানে 360 হচ্ছে টোটাল। 360-এর জন্য তুমি 2πr পাইছো, তাহলে থিটার জন্য তুমি থিটা ডিভাইডেড বাই 360 পাবা। তুমি এভাবে মনে রাখতে পারো, মোটটুকু নিচে, যতটুকু আমি চাই ততটুকু উপরে, আর 2πr গুণ হবে। একইভাবে তুমি কি করতে পারবা? বৃত্তের ক্ষেত্রফলের জন্য লিখতে পারবা বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। এক কথায় বৃত্তকলা লিখবা। বৃত্তকলা বললে পুরাটা বোঝায় না আর কি, বৃত্তের একটা অংশ বোঝায়। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে ও এ বি, বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এটার ক্ষেত্রফল কত হবে? উপরে বসবে থিটা, নিচে বসবে 360, এবং একইভাবে পায়ার স্কয়ার, এবং এটার একক হবে শুধু একক, এবং এটার একক হবে বর্গ একক। আমরা আজকে এই 4টা সূত্র নিয়েই কাজ করব। বলো তো, এই 4টা সূত্র কি মনে থাকবে? 4টা সূত্র মনে রাখতে গেলেই আজকে আমরা ম্যাথগুলো করতে পারবো। শুরু করি ম্যাথগুলো, ঠিক আছে? রেসপন্স প্লিজ, রেসপন্স প্লিজ। শুরু করেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আমরা 25 পর্যন্ত করছিলাম উদাহরণ, আজকে 26 থেকে করব। উদাহরণের অঙ্ক তো বইয়ে করানোই আছে। কেন আপনি করাচ্ছেন? কারণ আমি তোমাকে চিন্তা করা শেখাতে চাই। প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন ভাবনা তোমাকে আসলে ভাবাতে চাই, ঠিক আছে? যেমন দেখো, এই ম্যাথটা বইয়ে তো করাই আছে, আমিও করে দেব। বইয়ের প্রসেসের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ক্লাস নেওয়ার আগে মানে অঙ্কগুলো দেখে আসি না, তো আমি যেভাবে করে দিই, তুমি বইয়ের প্রসেসের সাথে যদি মিলে যায় ভালো কথা, যদি না মিলে তাহলে কি নতুন কিছু শিখলা, এই তো। আচ্ছা আসো দেখি এখানে কি বলে। চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহু, চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র, তার মানে দেখো চিত্রের দিকে তাকাও, এই যে এ বি সি ডি, এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। হ্যাঁ, তার মানে বর্গক্ষেত্র মানে কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখানে একটা বাহুর দৈর্ঘ্য 22 দেওয়া আছে, মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22, তার মানে এটাও 22, এটাও 22, এটাও 22। খুবই ভালো কথা। তারপরে দেখি কি বলে,
প্রতিটি বাহুর দৈর্ঘ্য 22 মিটার এবং AED ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। মানে দেখো এখানে বলে দিয়েছে AED এটা একটা কি অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। টোটাল বৃত্তের ক্ষেত্রফল যদি আমাদের পাই আর স্কয়ার হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে এই অর্ধেক। আমি বোঝো টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত, আমি তোমাকে একটু লিখে দিই। টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে টোটাল এরিয়া অফ সার্কেল, সেটা আমরা শিখেছিলাম হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে সেমি সার্কেল যাকে বলে, তাকে আমরা অর্ধবৃত্ত বলি বাংলায়, অর্ধবৃত্ত, যেটাকে ইংরেজিতে বলে সেমি সার্কেল, সেটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2। অর্ধবৃত্ত মানে অর্ধেক, পাই আর স্কয়ারের অর্ধেক মানে কি, তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আশা করি বুঝাতে পারছি। এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আমাকে বলতেছে সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে তোমার কাজ হচ্ছে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, তুমি এই সেমি সার্কেল মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবা, করে সেই দুইটা যোগ করে দিবা। ঠিক আছে, তা আসো আমরা কি করি, প্রথমত সলিউশন লিখে নিই, তারপরে সলিউশন করা শুরু করি। তাহলে তুমি লিখবা এখানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, লিখবা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে 22 সেন্টিমিটার না, সরি 22 মিটার আর কি। যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। অতএব পরীক্ষায় কিন্তু চিত্রটা আঁকাইতে হবে তোমাকে। বর্গক্ষেত্র আমার এখানে আঁকানো আছে ABCD, লিখবা হচ্ছে ABCD এর ক্ষেত্রফল সেটা হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে একবারে 22 স্কয়ার লিখে দিলেই তো কাজ শেষ। তাহলে 22 লিখে স্কয়ার করে দিলাম। আসো ক্যালকুলেশন করে দেখি কত আসে। 22 কে স্কয়ার করো তো, 22 কে স্কয়ার করলে কত আসে হচ্ছে আমাদের 484 একক কি হবে, বর্গ মিটার। বুঝছো? এবার দেখো তোমাকে এই যে বর্গক্ষেত্রের একটা বাহু, এটা যেহেতু সেমি সার্কেল, তার মানে কি এরকম একটা জায়গাতেই কিন্তু তার কেন্দ্র আছে। তার মানে কি বৃত্তের পরিধির উপরস্থ দুইটা বিন্দু যোগ করতেছো তুমি, তাহলে একটা কি পাবা, একটা জ্যা পাবা। দেখো তো এই যে জ্যাটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, তার মানে কি এই জ্যাটাই হচ্ছে আমাদের ব্যাস। এক কথায় এই জ্যাটাই হচ্ছে ব্যাস। তার মানে এই যে বর্গক্ষেত্রের বাহু আর এই বৃত্তের যে ব্যাস দুইটা সমান। তাহলে এখানে তুমি লিখতে পারো শর্ত মতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের অর্ধবৃত্তের ব্যাস লিখতে পারো, অথবা শুধু বৃত্তের ব্যাস লিখতে পারো, বৃত্তের ব্যাস। আমি তোমাকে আবার বলি, এটা বর্গক্ষেত্রের বাহু কি জন্য বৃত্তের ব্যাস হচ্ছে, আমরা গতকালকে শিখেছিলাম পরিধির উপরস্থ দুটো বিন্দু যোগ করলে আমরা জ্যা পাই, এবং যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা ব্যাস বলি। তো দেখো এটা যেহেতু অর্ধবৃত্ত, তার মানে কি এরকম একটা জায়গাতে তার কেন্দ্র আছে, আর এই জ্যাটা একদম কেন্দ্র দিয়ে যাইতেছে, যার কারণে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। আশা করি বুঝাতে পারছি। তাহলে এখান থেকে দেখো তো আমরা শর্ত মতে কি লিখতে পারি, আমরা যদি লিখি যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ, আমরা যদি সেটাকে আর ধরি, আর মিটার, তাহলে পরিধি কত মানে ব্যাস কত হবে, অতএব ব্যাস হবে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r, তুমি জানো আশা করি। তাহলে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি হবে, এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস হচ্ছে সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে 22, তাহলে প্রশ্ন মতে 22 = 2r, ব্যাস হচ্ছে 2r। তাহলে এখান থেকে তুমি কিসের মান পাবা, এখান থেকে তুমি ব্যাসার্ধের মান পাবা। তাহলে তুমি এখান থেকে r এর মান পাবা হচ্ছে 22/2, ভাগ করলে পাবা হচ্ছে 11, এবং একক লিখতে পারবা মিটার। কাজ শেষ। আমাদের অর্ধেক অঙ্ক শেষ না, ম্যাক্সিমাম অঙ্কই শেষ। তাহলে এবার আমরা কি করব বলো তো, এখানে জাস্ট এই যে এটা যেহেতু অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবো, তারপর দুইটা ক্ষেত্রফল যোগ করে দিলেই তো কাজ শেষ। তাহলে অতএব তুমি লিখতে পারবা, অতএব অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তটা কত এখানে AED, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে যে আমাদের কত
ওই যে পাই আর স্কয়ার হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল, একে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবা। এরপরের কাজ হচ্ছে আমাদের মান বসায় দেওয়া। পায়ের মান হচ্ছে 3.1416 অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, কি গো কত লেট আজকে, এত লেট করলে কেমন হবে? প্রতিদিন 30 মিনিট করে লেট হয়। আচ্ছা যাই হোক, আসো তারপরে দেখি। এই যে তাহলে পায়ের স্কয়ার বসাই দিলাম, আর এর মান আমরা পেয়েছি 11, 11কে তাহলে স্কয়ার করো, নিচে হচ্ছে 2। তাহলে আসো ক্যালকুলেশন করে দেখি কত আসে। 3.1416 ইন্টু 11 স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আসে হচ্ছে 190.06। এটা আসে হচ্ছে 190.066। এখানে লিখতে হবে বর্গ মিটার। শেষ পর্যন্ত সবাই থাকিও আজকে, কালকে কিন্তু পরীক্ষা। যারা পরীক্ষা দেবা না, আমি বিশেষ করে কালকে তোমাদের বাড়িতে জানাই দিব যে পরীক্ষা তুমি দাও নাই, ঠিক আছে। কালকে পরীক্ষা দিও। তাহলে এখানে একটা প্রায় লিখে দাও, কারণ এটা তোমরা পায়ের মান ব্যবহার করছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। হ্যাঁ কালকে পরীক্ষা আছে, শেষ পর্যন্ত থাকিও। আজকে যা করাবো এরপর থেকে এই পরীক্ষায় ম্যাক্সিমাম পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল গেল। আমরা কি করলাম, প্রথমত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, তারপর সেখান থেকে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত ব্যবহার করে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে ফেললাম। এবার এই দুটো যোগ করে দিলে কি পাবা, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে এখানে লিখতে পারবো অতএব সম্পূর্ণ, ধরো সুন্দরভাবে বড় করে লিখি, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফল তো তুমি অলরেডি বের করলা, তাহলে যোগ করে দিলে কাজ শেষ। একটা হচ্ছে 484 যোগ 190.66, এবং একক হিসাবে তুমি বর্গমিটার লিখে দিতে পারো, বর্গ মিটার। তারপর যোগ করো 484 যোগ 190.66, আসে হচ্ছে 674.66। এটা হচ্ছে 066 আর কি, 066, তাহলে 066 বর্গমিটার। একক কি হবে, একক হবে হচ্ছে আমাদের বর্গমিটার, এবং এখানে একটা প্রায় লিখে দিতে হবে, কারণ আমরা যে ওই যে ধ্রুবক সংখ্যা পায়ের মান ব্যবহার করছি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একদম অ্যাকুরেট ভ্যালু না। পায়ের মান হচ্ছে অসীম। তোমরা 1 নম্বর অধ্যায়ে পড়ছো, প্রমাণ করো যে পাই একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করছো। আসলে তুমি কিন্তু প্রমাণ করছো, তুমি জানো কিনা, জানো অবশ্যই। আচ্ছা বলো তো, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল, আমরা সূত্রটাকে একটু আলাদা করে রাখি। আচ্ছা, এরপরের ম্যাথ আমাদের দেখো, এখানে এটা বের করছে 674.06 আর 07 একই কথা। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে। এই চিত্রতে কি আছে জানো, এই বৃত্তটা অর্ধবৃত্ত না, কোনো কিছুই না। এই বৃত্তটা এমন একটা বৃত্ত যেটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। মানে ওই যে কেন্দ্রে যে কোণের পরিমাণ সেটা 30 ডিগ্রি। তার মানে বুঝতে পারছো এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে, এবং আমরা প্রশ্ন পড়লেই বুঝতে পারবো এটা আয়তক্ষেত্র নাকি এটা কি বর্গক্ষেত্র, সেটা প্রশ্ন পড়লে বুঝতে পারবো। চিত্র দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নাও হইতে পারে, সেটা আমরা প্রশ্ন পড়ে বুঝবো আর কি। আসো বুঝি। তো সলিউশনটা লিখে নিলাম। তারপর বলছে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তার মানে কি, এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে দেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 এবং 10 মিটার। তার মানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 12। আমরা কি জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এটাও 12 হবে। এটা যেহেতু 10, তার মানে কি এটাও 10 হবে। এই তো ব্যাপার, ঠিক আছে। এককগুলো হবে মিটারে, এককগুলো হবে মিটারে, এটাও মিটার, এটাও আমাদের মিটার। তারপরে দেখো তো, এই যে এটা 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 তো কেন্দ্র আমাদের দেখাই যাচ্ছে এখান থেকে, তাই না? কেন্দ্রেই তো কোণ তৈরি করে, তার মানে এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে আসো, বৃত্তের ক্ষেত্রে এটা আমাদের কেন্দ্র। তার মানে কি, কেন্দ্র থেকে এই যে এটাই তো পরিধির সেই লাইন, তাই না? এই যে এই লাইনটা তো আমাদের পরিধির লাইন। তাহলে কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি কি বলো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি ব্যাসার্ধ বলো। তার মানে এই এ থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এবং এ থেকে ডি পর্যন্ত এডি এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 12 মিটার। তার মানে আমরা ব্যাসার্ধ জেনে গেছি। আমি তোমাকে জাস্ট দেখাইলাম। তাহলে কি করবা, এই যে ব্যাসার্ধ ব্যবহার করে 30 ডিগ্রি কোণ ব্যবহার করে বৃত্তকলার ক্ষেত্রফল বের করবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, তারপরে যোগ করে দেবা। তাহলে আসো আমরা ওভাবে করে ফেলি। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য,
ক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তুমি দেখতে পাচ্ছ আমাদের এ ডি সমান বিসি সমান 12 মিটার লিখতে পারো, এবং প্রস্থ আর কি, প্রস্থ ভুল লিখতেছি, প্রস্থকে তুমি দেখো বিপরীত বাহুর মানে আরেক যে বাহু বাকি থাকতেছে সিডি আর এবি, তাহলে এবি সমান সিডি, বুঝতেই পারছো এই যে এবি আর সিডি, এটা হচ্ছে প্রস্থ এবং এটা দেওয়া আছে 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল যেহেতু এটা আয়তক্ষেত্র তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 10, গুণ করে দাও, গুণ করে দিলে পাওয়া হচ্ছে 120 বর্গ মিটার। ক্লিয়ার? এরপরের কাজ হচ্ছে আমরা বের করব এখন আমাদের যে বৃত্তাংশ আছে সেই বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে আমরা একবারে লিখতে পারি বৃত্তের ক্ষেত্রে, আবার বৃত্তের ব্যাসার্ধ আর কি, বৃত্তের ব্যাসার্ধ। দেখো তো এই আমি বুঝাইলাম তোমাকে যে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা ব্যাসার্ধ বলি, তাহলে এডি হচ্ছে ব্যাসার্ধ আর কি, বৃত্তের ব্যাসার্ধকে তুমি আর দ্বারা প্রকাশ করবা, আর এখানে ব্যাসার্ধটা এডি এর সমান, নট এবি, এডি এর সমান, এবং সেটা হচ্ছে আমাদের 12 মিটার আমরা দেখতে পাচ্ছি চিত্রে। তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা তুমি লিখতে পারবা, এবং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। একটু বাংলায় ভাষায় লিখতে পারো কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপরে তোমার কাজ হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করা বা বৃত্তকলার ক্ষেত্রফল বের করা। বৃত্তকলা কোনটা সেটা একটু স্যারকে দেখাই দিতে পারো, সেটা হচ্ছে আমাদের এ ডি ই, বৃত্তকলার ক্ষেত্রফল। সেটা কত হবে? আমি তোমাকে যে দেখাইলাম থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো তুমি দেখো থিটার মান তো দেওয়া আছে সেটা 30, আর নিচে তো 360 আছে, আর এখানে পায়ের মান তো 3.1416, আর আর এর মান তো 12 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পেয়ে যাব? বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটুকু পেয়ে যাব। উপরে বসবে 30, নিচে বসবে 360, মানে ভাগ আর কি, তারপরে 3.1416। তোমরা কি ক্যালকুলেটর ইউজ করো, আমি তোমাকে যেটা সাজেশন দিয়েছি সেটাই কিনিও, ঠিক আছে? আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, মানে আমি তোমাকে ক্যালকুলেটরটা দেখাইতে পারবো, আমার কাছে ইমুলেটর ভার্সনটা আছে, কিন্তু তোমরা ইউজ করো, তোমরা তো ওই যে এমএস সিরিজের ক্যালকুলেটর ইউজ করো, যার কারণে আমি দেখাইতে পারি না। 6992 এত বর্গমিটার। ওকে, আমাদের কাজ শেষ। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমাদের কাজ হচ্ছে কিছুই না, এই দুইটা ক্ষেত্রফল বের করলাম, যোগ করে দেব, যোগ করে দিলেই কাজ শেষ। তাহলে অতএব আমাদের বলতেছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এবং আমাদেরকে আরেকটা কথা বলছিল যে এই যে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে ডি এর দৈর্ঘ্যটাও আমাদের নির্ণয় করতে হবে। তো বৃত্তাংশের যে দৈর্ঘ্য বা বৃত্তচাপের যে দৈর্ঘ্য, এটা তো একটা বৃত্তচাপ, ওই যে তুমি লিখতা না যে একটা বৃত্তচাপ অঙ্কন করি, তার মানে কি কেন্দ্র থেকে ব্যাসার্ধ নিয়ে যে একটা পুরো বৃত্ত আঁকানো হয়, সেই বৃত্তের একটা অংশ হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে? আর বৃত্তচাপটা সম্পূর্ণ হলে এটা একটা বৃত্ত পাওয়া যায়। তো বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য বের করি, এবং আবার লিখতে পারো, অথবা পুনরায় লিখতে পারো, পুনরায় কি লিখতে পারো? বৃত্তচাপ ডিই সমান ওই যে একই তো, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর। তো মান বসায় দাও, থিটার মান হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে 360, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3.1416, আর আর এর মান আমাদের দেওয়া আছে দেখো 12। বসাই ক্যালকুলেশন করে দিলে বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাব। সব থেকে সহজ হচ্ছে পরিমিতির অঙ্ক, পরীক্ষায় এটা জীবনেও বাদ দিও না, ঠিক আছে? এটা বাদ দিলেই মনে করো মার্ক কমে যাবে, সময় নষ্ট হবে, এটাতে টাইমও কম লাগে, আবার তাড়াতাড়ি পারাও যায়, করে ফেলবা, ঠিক আছে? 6.28। ক্যালকুলেটরটা একটু বেশি টিপার প্র্যাকটিস করবা, ক্যালকুলেটরের যার দক্ষতা যত বেশি সে ম্যাথ পরীক্ষায় তত ভালো করে। ম্যাথ পরীক্ষায় সব অঙ্ক কিন্তু, সব এমসিকিউ কিন্তু খাতায় করা লাগে না, কিছু এমসিকিউ ওই ক্যালকুলেটরেই করে ফেলা যায়, একটু শিখতে হবে, সেগুলো আমি তোমাকে শিখাবো, তুমি টেনশন নিও না। তোমার টেস্ট পরীক্ষা হয়ে গেলে তারপরে শিখাবো, যাতে তুমি মনে রাখতে পারো।
টেস্ট পরীক্ষার আগে শিখাইতে গেলে দেখবা মেইন পড়াই ভুলে যাচ্ছ, তখন তো সমস্যা। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করে ফেললাম, এবার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এবং আবার অতএব তুমি লিখতে পারবা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমার কথা শুনতে পাচ্ছ কি, নাকি আছো নাকি নাই? ক্ষেত্রফল শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, ঠিক আছে, শুনতেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দুইটা ক্ষেত্রফল যোগ করতে হবে, এক হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এক হচ্ছে এই যে বৃত্তাংশের বা বৃত্তাকলার ক্ষেত্রফল, দুটো যোগ করতে হবে। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 120 মিটার বর্গমিটার আর কি, আর আমাদের যে বৃত্তকলার ক্ষেত্রফল সেটা পেয়েছিলাম হচ্ছে 37.6992 এত বর্গমিটার, ব্র্যাকেটে দিয়ে বর্গমিটার লিখতে পারো, বর্গমিটার। তারপরের কাজ কি দেখতেই পাচ্ছ, যোগ করতে হবে। তাহলে 120 প্লাস 37.6992 আসে হচ্ছে 157.6992 এত বর্গমিটার। এটাই তো আমাদের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বক্স করে অ্যান্সার করে দিলা, এবং যেহেতু এখানে পায়ের মান ব্যবহার করা হয়েছে তাই একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুর জন্য প্রায় লিখতে হবে। এই হচ্ছে কাজ। বলো তো বুঝছো কিনা? বুঝতে পেরেছো? বৃত্তের ক্ষেত্রে চলক একটাই, সেটা হচ্ছে আর। আর এর মান জানলে বৃত্তের সব কিছু বের করা যায়। আমি কি পরের অঙ্কে যাব? চলো যাই। এটা হচ্ছে কাজ ছিল, আমি তোমাকে বলি তুমি কাজটা পারবা। কিভাবে পারবা? তোমাকে বলছে এই যে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, তার মানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল দুটাই বের করতে হবে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো এটা দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি তোমাকে রাফলি করে দিই এখানে, এই যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তুমি দেখো তোমাকে এখানে ভূমির মান কিন্তু দিয়েছে 15 সেন্টিমিটার, উচ্চতার মান দেয় না। এটা কিভাবে বের করবা? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবা। দেখো তো এই যে অর্ধবৃত্তের যে ব্যাস, এটা হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না? তাহলে এখানে তুমি ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্র দিয়ে লম্বের মানটা বের করে নিবা। তাহলে লম্ব সমান হয় হচ্ছে আমাদের, তুমি জানো ওই সূত্র থেকে যদি তুমি শুধু লম্বের মান বের করো তাহলে এখানে হয় অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এই সূত্রটা পাওয়া যায়। তাহলে এখানে অতিভুজের মান বসাবা 20 স্কয়ার মাইনাস ভূমির মান বসাবা হচ্ছে 15 স্কয়ার, বসাই দিলে এখান থেকে তুমি লম্বের মান পেয়ে যাবা। তারপরে কি করবা? এই যে এর ক্ষেত্রে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে, এবার এটাই তো আমাদের উচ্চতা আর কি। তাহলে হাফ ইন্টু ভূমির মান দেওয়া আছে 15, আর এখান থেকে লম্বের মান যা বার করলা তা বসাবা। আচ্ছা, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এখানে অর্ধবৃত্ত আছে, তাহলে কেন্দ্রটা এরকম কোন একটা জায়গায় আছে। টোটালটুকু যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে কত আমাদের? 10 সেন্টিমিটার, তাই না? এবার তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? তোমাকে কেবল করাই আসলাম, পাই আর স্কয়ার হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল, একে 2 দ্বারা ভাগ করলে তুমি পাবা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এবার তুমি যদি মোট ক্ষেত্রফল চাও তোমাকে কি করতে হবে? এই যে এই জিনিসটা আর এই যে এখান থেকে যেটা পাবা ভ্যালু, এই দুইটা ভ্যালুকে সাম করতে হবে। যদি যোগ করে দাও তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে ওই যে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাবা। বলো তো এই অঙ্কটা করতে পারবা? করতে পারবা? জি ঠিক আছে, তাহলে এটা তোমার এইচডব্লিউ থাকলো, তোমাকে করতে হবে। ভাই, তাড়াতাড়ি করান। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষায় দিতে পারি কিন্তু এটা, ঠিক আছে? তা আসো এবার আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করব। আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ আজকে অঙ্ক কম, আমাদের 7টা না 8টা অঙ্ক আছে, আমাদের হাতে যা টাইম আছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসো আমরা দেখো, আমরা এখন দেখবা যা করাইছি, মানে উদাহরণে বেশি টাইম দিলাম কেন? যাতে আমাদের অনুশীলনীর অঙ্কতে কম টাইম লাগে, এটাই আর কি, তাছাড়া কিছু না। দেখো আমরা এখন এই অঙ্কগুলো অনেক দ্রুত চলে যেতে পারবো। দেখো বৃত্তচাপ, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি? আমি তোমাকে দেখাই, এবার আমি জোরে গেলেও তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমি জোরে গেলেও তুমি বুঝতে পারবা। আমি ওইদিকে বেশি টাইম দিচ্ছি এই কারণেই যাতে আমার এদিকে কম টাইম দেওয়া লাগে, এটাই প্রসেস। আমি তোমাকে উদাহরণগুলো করাই দিব, তাহলে তুমি কি করবা? অনুশীলনের অঙ্কগুলো একাই পারবা, কিন্তু তারপরেও আমি তো তোমাকে দেখাই দিব। হ্যাঁ, এটা আমাদের মনে করো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা ব্যাসার্ধ বলে থাকি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের বলতেছে, এখানে তুমি লিখলা, এখানে তোমার কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। তাহলে মনে করো কেন্দ্রে এরকম একটা কোণ তোমার উৎপন্ন হয়েছে, এখানে এরকম একটা কোণ উৎপন্ন হয়েছে, তার মান হচ্ছে থিটা। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসকে তুমি ডি দ্বারা প্রকাশ করো, ডি এর মান তোমার দেওয়া আছে হচ্ছে 126, তাহলে 126 সেন্টিমিটার।
ঠিক আছে, এখন আমরা ব্যাস দেওয়া থাকলে সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে আর ইজ ইকুয়াল টু কি, ব্যাসের অর্ধেক, যেহেতু ব্যাসার্ধ তাহলে কি ডি এর মান হচ্ছে 126 আর নিচে হবে 2। আচ্ছা, তাহলে এখানে 126কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, এদিকে 13 আর ওদিকে 50, 13 যোগ 50 ভাগ 126 ভাগ 2 মানে 63 আর কি। তাহলে এখানে পাওয়া গেল 63, একক কি আছে সেন্টিমিটার, তাহলে এখানে বসাবো সেন্টিমিটার। আমরা ব্যাস পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের বলতেছে বৃত্তচাপের ব্যাসার্ধ পেয়ে গেছে, এখন আমাদের বলতেছে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য হয় হচ্ছে যে এখানে লিখতে পারি চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা লিখলাম। লিখার পরে শুধু মান বসাই দিলেই কাজ শেষ। আমাদের সূত্র কী ছিল, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2π। তো থিটার মান তো দেখো দেওয়া আছে 30, এখানে 360 ইন্টু 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 63। তো ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলেই তো কাজ শেষ। তাহলে 30 ডিভাইডেড বাই 360 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু 63 যদি করো এটা পাওয়া যাচ্ছে 32 দশমিক, দেখছো 32.9868। এটা কি হবে একক, যেহেতু চাপের দৈর্ঘ্য তার মানে সেন্টিমিটার হবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি অঙ্কটা বুঝছো, এই অঙ্ক না বোঝার মতো কিছু নাই। এটা একটা প্রায় লিখে দিবা, আমি আর নেক্সট অঙ্ক থেকে প্রায় লিখবো না, কিন্তু তোমাকে এখানে একটা প্রায় লিখতে হবে, যেখানে তুমি পায়ের মান ব্যবহার করবা সেখানে প্রায় লিখবা, নেক্সট অঙ্ক থেকে লিখবো না আর কি। আচ্ছা দেখো আমাদের দ্বিতীয় অঙ্কটার দিকে যদি একটু খেয়াল করো, দ্বিতীয় অঙ্কটাও সেম সহজ, আমরা এরকম অঙ্ক করে আসছি আর কি। দেখো প্রতি মিনিটে 66 মিটার বেগে 1 মিনিট আর এখানে হাফ মিনিট, মানে এক কথায় 1.5 মিনিট। এই যে 1 পূর্ণ 1/2, এই যেখানে আমাদের আসছে হচ্ছে 1 পূর্ণ 1/2, এটার মানে হচ্ছে কি 1 মিনিট পূর্ণ আর হচ্ছে 1 মিনিট ও হাফ মিনিট। এই 1 মিনিট ও হাফ মিনিট মানে কত, হাফ মানেই তো 0.5, তার মানে এক কথায় বলতে পারবা 1.5 মিনিট। আমরা কনভার্সনটা বুঝে গেছি। একটি ঘোড়া একটি পুরো মাঠে ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তার মানে কি আমাকে বলতেছে দেখো এমন একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠে কি করছে, প্রতি মিনিট একটা বেগের মান দেওয়া আছে। বেগের মান দেওয়া থাকলে ওখান থেকে আমরা দূরত্ব অথবা আমাদের সময় আমরা সব কিছু বের করতে পারি। আমাদের এখানে বলতেছে প্রতি মিনিটে 66 মিটার বেগে এত মিনিটে একটি ঘোড়া পুরো মাঠ ঘুরে আসলো। তার মানে আমাদের এখানে কি করছে দেখো তো, এই যে প্রতি মিনিটে 66 মিটার বেগে, তার মানে কি প্রতি মিনিটে 66 মিটার গিয়েছে। তাহলে আমরা দেখব আসলে সে কতটুকু দূরত্ব আগে অতিক্রম করছে। আমরা যদি বের করতে পারি কোনোভাবে যে সে একবার ঘুরে কতটুকু দূরত্ব গেছে, তাহলেই তো আমরা বুঝে যাব যে আসলে সে ওখান থেকে আমরা পরিধি, তারপরে কি আমরা যে পরিধির সূত্র সেটা অ্যাপ্লাই করব, সেটা অ্যাপ্লাই করলে সেখান থেকে আমরা কিসের মান পাবো, ওখান থেকে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ থেকে ব্যাস পাবো। প্রসেসটা বুঝতে পেরেছো? এইটাই কাজটাই করব। তাহলে আমরা আসলে এখান থেকে করে ফেলি। আমাদের কি বলতেছে, প্রতি মিনিটে 66 মিটার বেগে এত মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে আসলো। তার মানে কি পুরো মাঠ ঘুরে আসতে তার টাইম লেগেছে হচ্ছে 1 পূর্ণ 1/2, মানে এক কথায় 1.5 মিনিট। তার মানে দেখো আমরা যদি বলি প্রতি মিনিটে, তার মানে 1 মিনিটে আমরা ঐকিক নিয়মই করি, আমরা ফিজিক্সের সূত্রে এখানে যাব না, তাই না? 1 মিনিটে তুমি ফিজিক্সের সূত্র দ্বারাও করতে পারতা, 1 মিনিটে 66 মিটার যায়, 66 মিটার যায়। তাহলে সে ওই যে 1 পূর্ণ 1/2, তার মানে কত, 1.5 মিনিট, 1.5 মিনিটে 66 ইন্টু 1.5 মিটার যায়। তো দেখো কত আসে, তো 66 ইন্টু 1.5 এটা দিলে আসে হচ্ছে 99 মিটার, এটা আসে হচ্ছে 99 মিটার। তাহলে তুমি এখানে লিখে দাও, কারণ এটাতে তুমি শুরু করলা এখানে, ঠিক আছে? তাহলে কি আমাদেরকে বলেছিল, দেখো আমাদের এখানে বলা ছিল, দেখো আমাদের এখানে বলা ছিল হচ্ছে কেন্দ্র থেকে, আমরা বারবার বলতেছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর কি, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে ব্যাসার্ধ। আর আমরা দেখলাম আমাদের বলছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া পুরো মাঠ ঘুরে আসে। তার মানে কি 1.5 মিনিটে সে এত মিটার গেছে, তার মানে এই এত দূরত্বতেই পুরো মাঠটা তার শেষ হয়ে গেছে। তার মানে এখান থেকে সে যদি যাত্রা শুরু করে পুরো মাঠ ঘুরে আবার এই বিন্দুতে আসে, তাহলে তার 99 মিটার দূরত্ব অতিক্রান্ত হয়, তাহলে এটাই তার পরিধি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তের পরিধি, এখানে ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের পরিধি
বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সেটা হবে আমাদের 2πr, যখন ব্যাসার্ধ হবে আর, এখানে ব্যাসার্ধ আর দেখাই দিছি, তুমি লিখে নিতে পারো যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে প্রশ্ন মতে এই যে 2πr ইজ ইকুয়াল টু 99 মিটার, তাহলে এখান থেকে পায়ের মান বের করে ফেলতে পারো, মানে আর এর মান বের করে ফেলতে পারো, একবারে ব্যাসার্ধের মান বের করতে পারো। যেমন দেখো একবারে ব্যাসের মান বের করতে পারো, কিভাবে? ওই যে ব্যাসকে দ্বিগুণ করে দিলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে 2r এর মান বের করো, তাহলে 99 ডিভাইডেড বাই পাই, আর 2r মানেই তো আমাদের ডি, আর ডি কেই তো আমরা ব্যাস বলি, তাহলে 99 কে পাই দ্বারা ভাগ করো, মানে 3.1416, 99 ডিভাইডেড বাই 3.1416, এটা আসে হচ্ছে 31.51, 31.51, এবং এটার একক কি হবে? এটা হচ্ছে মিটারে আছে, তাহলে মিটার, আর ডিকেই তো আমরা ব্যাস বলতেছি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস সেটা হচ্ছে 31.51 মিটার। আমাদের অঙ্ক কিন্তু শেষ এটা, ঠিক আছে? আসো আমরা নেক্সট অঙ্কে যাই। এখানে একটা প্রায় লিখতে হবে তোমাকে, কারণ আমরা পায়ের মান ব্যবহার করছি তাই। আসো তারপরে অঙ্কটা দেখো, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? সব কিছুর ভ্যালু দিয়েছে, শুধুমাত্র আমাদের ওই কোণের মানটা চাচ্ছে, আমরা পারবো। এইসব অঙ্ক তো আমরা করছি, উদাহরণের মধ্যেও করছি। দেখো আমরা কিভাবে করব, আমি তোমাকে আরেকবার প্রসেসটা মনে করাই দিই, তুমি যদি ভুলে যাও আমি তোমাকে একবার মনে করাই দিই, ঠিক আছে? প্রথমত কেন্দ্র দিবা, কেন্দ্র দিলা, কেন্দ্র থেকে এবার কি করবা বলো তো? তুমি এখান থেকে যে একটা কোণ তৈরি করবা, কারণ বৃত্তকলার ক্ষেত্রফল বলতেছে তো কোণ তো আমাদের লাগবে। আমরা মনে করো এই যে কোণটা তৈরি করলাম, এখন এই কোণটা কত আমরা তো জানি না, সেটাকে থিটা ধরে নিব, এবং এই ব্যাসার্ধ তো দেওয়া আছে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু মনে করো দেওয়া আছে, মনে করবা কেন, দেখো দেওয়াই আছে 21 মিটার দেওয়া আছে, ঠিক আছে? আমাদেরকে বলতেছে এই যে বৃত্তাংশ যে হইছে, এই বৃত্তাংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের 77 বর্গমিটার। আচ্ছা, তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে বের করতে পারি, তাহলে লিখবা, মনে করি বৃত্তচাপটি কেন্দ্রে, বৃত্তচাপটি কেন্দ্রে এই যে এই বৃত্তচাপ আর কি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। যদি থিটা কোণ উৎপন্ন করে, এখানে কি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ, চিত্রে দেখো বৃত্তের ব্যাসার্ধকে তুমি ধরেছো আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 21 মিটার দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে লেখা যাবে ওই বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা সমান এখানে যে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে ওইটা। আমরা এখন এটাই করব, আসো এটাই করব। তাহলে প্রশ্ন মতে ওই যে বৃত্তাংশের যে ক্ষেত্রফলের সূত্র ছিল সেটা ছিল থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা সমান আমাদের হবে কি? এটা সমান আমাদের হবে হচ্ছে যে ওই যে ক্ষেত্রফল দেওয়া আছে 77, তাহলে এখানে 77 লিখে দাও। তাহলে দেখো এখানে কিন্তু আর এর মান তুমি জানো, তাহলে থিটার মান তুমি বের করবা, এই তো আর কি, তাছাড়া কিছু না। তাহলে থিটার মানটাকে তুমি থিটার মতোই রেখে দাও, আর এখানে 360 লিখো, পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান দেখো দেওয়া আছে 21, তাহলে 21 কে স্কোয়ার করো, তাহলে এখানে 77। তাহলে এক কথা এখান থেকে তুমি থিটার মান বের করে ফেলবা। থিটার মান বের করতে গেলে প্রথমত এই সেই পুরো জিনিসটা গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, আর এখানে 360 ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এক কথায় তুমি এরকম লিখতে পারবা, উপরে লিখবা 77 ইন্টু 360, আর নিচে লিখবা 3.1416 ইন্টু 21 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা উপরে লিখবো 77 ইন্টু 360 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 21 স্কোয়ার। যদি করো এটা পাবা হচ্ছে 20 দশমিক সামথিং। এক কথায় থিটা ইজ ইকুয়াল টু 20.008, মানে এক কথায় এটাকে তুমি প্রায় 20 বলতে পারো। এই চিহ্নের অর্থ হচ্ছে প্রায় 20, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এত। অতএব তুমি বলতে পারো কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ 20 ডিগ্রি। এই মাইকটা মিউট করিও, ঠিক আছে? আচ্ছা দেখো আমাদের গেল 4 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কগুলো সব সহজ, আমি তোমাকে অলরেডি উদাহরণের মধ্যে সব করাই আসছি।
আমি তোমাকে জাস্ট এখন দেখাচ্ছি যে আমি তোমাকে করাইছি, এই আর তাছাড়া কিছু না। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তচাপ কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল তোমার থেকে জানতে চাইছে। তো এটা তো সরাসরি ম্যাথ, এখানে কোনো প্যাঁচ নেই। অন্য অঙ্ক তো প্যাঁচ থাকে, এখানে প্যাঁচও নাই, সরাসরি সূত্র। আর মনে করো এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে তুমি ব্যাসার্ধ বলবা, সেই ব্যাসার্ধকে তুমি আর দ্বারা প্রকাশ করলা, এবং এই একটা বৃত্তচাপ আছে, মনে করো এই বৃত্তচাপটা, এই যে এই বৃত্তচাপটা আর কি, এই বৃত্তচাপটা কেন্দ্রে আমাদের থিটা কোণ তৈরি করে। এখন বলতেছে এই থিটা কোণের মান কত, থিটার মান তোমাকে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে আমাকে, এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। তাহলে এখন এই বৃত্তের জন্য আমরা কি বের করব, ওই বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করব। তুমি এখানে লিখবা, এখানে এগুলা কিন্তু আমি যদি নাও লিখি তোমাকে লিখতে হবে। এখানে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। কালকে পরীক্ষা ভালো করে দিও, প্রশ্ন কিন্তু আমি করব, আমি নিজেই করব। হ্যাঁ, তার মানে আমি জানি যে তুমি কোথায় বাঁধবা, আমি তোমাকে সেখানে বাঁধানোর চেষ্টা করব, তুমি বাঁধবা না, তাই আর কি। এবং থিটা ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলে যে সূত্র জানো সেটা অ্যাপ্লাই করে দিলেই তো আমাদের অ্যান্সার বেরোয় আসবে। আসলে সেটা অ্যাপ্লাই করি। অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল সেটা কত আমরা বলো তো, কত সেটা হচ্ছে যে থিটা ডিভাইডেড বাই 360। কাল যদি কেউ অজুহাত দিছো যে আমার এই সমস্যা ওই সমস্যা, পিটাবো আমি, সরাসরি বাড়িতে করবো। আচ্ছা, থিটার মান হচ্ছে 75 আর এটা হচ্ছে 360, পায়ের মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 14 স্কোয়ার। আর এর মান যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে এটা বর্গ সেন্টিমিটারে অ্যান্সার পাবো আর কি। 75 ডিভাইডেড বাই 360 ইন্টু 3.1416 ইন্টু 14 স্কোয়ার, এটা পাওয়া যায় হচ্ছে 128.282। আচ্ছা, 128.282 একক কি দেবা, একক দেবা হচ্ছে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই যখন এমসিকিউতে আসবে তোমাকে সরাসরি ক্যালকুলেটারে মান বসায় এই মানটা বের করতে হবে। এই সূত্রটা বসাই দেবা, তোমার তার এখানে দেওয়া আছে লেখার দরকার নাই যখন তোমার এটা এমসিকিউতে আসবে, এই আর কি। আসো এই অঙ্কটা করি। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি যদি 44 মিটার বড় হয় তাহলে রাস্তাটির প্রস্থ নির্ণয় করতে বলছে, মানে রাস্তাটি কতটুকু চওড়া। এটা মনে করো একটা বৃত্তাকার মাঠ, এই মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, এটাই আর কি সেই রাস্তা। হ্যাঁ, এখন আমাদেরকে কী করতেছে, এই যে এই বৃত্তাকার, এই যে আমাদের বলছে রাস্তাটির ভিতরের পরিধি, এটাই তো আমাদের রাস্তা। আমি তোমাকে রাস্তাটাকে দেখাই, মনে করো এই যে এইটাই তো আমাদের রাস্তা, তাই না, এটাই তো আমাদের রাস্তা। এই রাস্তা দেখো একটা যেহেতু প্রস্থ আছে, যার কারণে একটা ভিতরের একটা পরিধি আছে, বাইরের একটা পরিধি আছে। তো আমাদের শর্ত হচ্ছে ভিতরের পরিধি আর বাইরের পরিধির মধ্যে পার্থক্য কতটুকু, সেটা হচ্ছে যে 44 মিটার, মানে 44 মিটার বড় বাইরের পরিধিটা। তাহলে আমরা প্রথমত কি করব, আমাদের কাজ হচ্ছে কেন্দ্র, দুইটা বৃত্ত পাইছো এখানে, তুমি এবার অঙ্কের মতো করে চিন্তা করো, এখানে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের জন্য দুইটা ব্যাসার্ধ পাবা। তাহলে প্রথমটার নাম দেবা R1, পরেরটার নাম দেবা R2। এটা আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা মনে করো নাম দিলাম R1, এবং আমাদের এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা নাম দিলাম ধরো R2। ঠিক আছে, আমাদের নাম দিলাম, এটা মনে করো আমরা R1 নাম দিলাম, এটাকে আমরা R2 নাম দিলাম। তাহলে এখন আমরা কি করব, ছোট বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করব, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে বড় বৃত্তের পরিধি নির্ণয় করব, এই তো। তারপরে আমরা কি রাস্তার প্রস্থ নির্ণয় করে ফেলতে পারবো। রাস্তার প্রস্থ মানে কি, রাস্তার প্রস্থ মানে এখান থেকে এতটুক পর্যন্ত, আর এখান থেকে এতটুক পর্যন্ত কত হবে, টোটালটা হচ্ছে R2, আর এখান থেকে এতটুকু হচ্ছে R1, তার মানে এটুকের যে দৈর্ঘ্য হবে সেটা হবে হচ্ছে R2 মাইনাস R1। এটাই হচ্ছে আমার রাস্তার প্রস্থ। বলো তো রাস্তার প্রস্থটা তুমি ক্লিয়ার? দেখো আমি তোমাকে বলি, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত তো আমাদের R1, এখান থেকে এতটুকু পর্যন্ত তো R1, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে R2। তাহলে কি R2 থেকে R1 বাদ দিলে যতটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে রাস্তার প্রস্থ। এই কাজটাই আমরা করবো আর কি। তাহলে আমরা লিখবো, মনে করি আমরা লিখতে পারি ছোট বৃত্ত হিসাবেও লিখতে পারি, অথবা এখানে যে ম্যাথের যে ভাষা আছে সেই ভাষাতেও লিখতে পারো, যে রাস্তার ভিতরের পরিধি, রাস্তার বা রাস্তা না দিয়ে বৃত্তাকার মাঠের কথা বলতে পারো তুমি, ভাষা তোমার উপর নির্ভর করবে। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমাদের R1, এবং একক কি হবে, যেখানে মিটারে আছে তার মানে সব একক মিটারে হবে।
বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ R1 এবং রাস্তার বাইরের ব্যাসার্ধ বা রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। সেটা হচ্ছে আমাদের R2, একক কী হবে, মিটার হবে। ঠিক আছে, এখন দেখো এটার যদি আমি তোমাকে একটু সংক্ষেপে লিখে দিই এখানে, এটার যদি ব্যাসার্ধ R1 হয় তাহলে পরিধি কত হবে? পরিধি তুমি জানো, সেটা হবে হচ্ছে 2πr1। এটার যদি ব্যাসার্ধ R2 হয় তাহলে এটার পরিধি কত হবে? তুমি কিন্তু এভাবে লিখবা না, তুমি হচ্ছে পুরোপুরি লিখবা, এটা হবে হচ্ছে 2πr2। এখন আমাদের বলতেছে কি, পরিধি, বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা কি বলছে, 44 মিটার বেশি, মানে ভেতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার বেশি। তার মানে কি, দুটার পার্থক্য করলে তুমি পাবা 44, অথবা এভাবে, মানে পার্থক্য করলে তো 44 পাবা, অত তুমি এভাবে লিখতে পারো আর কি, যে বাইরের পরিধি ইজ ইকুয়াল টু 44 মিটার বড়, তার মানে 44 মিটারের সাথে ভেতরের পরিধি যোগ করতে হবে, ভেতরের পরিধি। একই কথা, দেখো এটা যখন এদিকে আসবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলেই তো কি, ওই বড়টা মাইনাস ছোটটা ইজ ইকুয়াল টু 44। তুমি যেভাবেই করো একই জিনিস পাবা। তাহলে এখানে তুমি একটা প্রশ্ন মতে লিখে নাও, প্রশ্ন মতে। তাহলে বাইরের পরিধি আমরা কত পাইছি, 2πr2, আর এটা পেয়েছি আমরা 44, আর এটা পেয়েছি কত, 2πr1। আমাদেরকে কি করতে হবে, এক কথায় রাস্তার প্রস্থের জন্য R2 মাইনাস R1 বের করতে হবে। তাহলে সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, 2πr2 মাইনাস 2πr1 সমান 44। তাহলে এখানে পাইলা হচ্ছে R2, মানে 2π কমন নিবা তুমি, তাই না? 2π যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে কত, R2 মাইনাস R1। আমরা কিন্তু রাস্তার প্রস্থ পেয়ে গেছি, এই যে R2 মাইনাস R1 কে রাস্তার প্রস্থ ধরছি না, তাহলে আমরা কি করব, R2 মাইনাস R1 সমান আমরা 44 ডিভাইডেড বাই 2π লিখে দিব, আর R2 মাইনাস R1 হচ্ছে রাস্তার প্রস্থ। তাহলে এক কথায় একবারই লিখে দিই, রাস্তার প্রস্থ কত হবে, 44 ডিভাইডেড বাই 2π করে দাও। পায়ের মান তো তুমি জানো, 3.1416, 2 ইন্টু 3.1416, এটা হচ্ছে আমাদের 7.0028, মানে এত মিটার, প্রায় 7, মানে এক কথা তুমি 7 লিখতে পারো এটাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ। বলো তো এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? বুঝেছো কি এই ম্যাথটা বুঝতে পেরেছো? এবার দেখো, একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে, পার্কে তো গেছো, মানে পার্কটা হচ্ছে বৃত্তাকার। পার্কটি বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থে একটি প্রশস্ত একটি রাস্তা আছে, পথটির ক্ষেত্রফল কত? এরকম কিন্তু আমরা উদাহরণের মধ্যে করছি। তাহলে প্রথম কাজ, আমরা সলিউশন লিখে নিব, সলিউশন লিখবো। সলিউশনে এটা হচ্ছে একটা বৃত্ত, যেটা হচ্ছে পার্ক, এবং পার্কের বাইরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটা সেই 2 মিটার চওড়া রাস্তা। 2 মিটার চওড়া রাস্তা বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে এই দূরত্বটা 2 মিটার, এখান থেকে এই দূরত্ব 2 মিটার, মানে যেদিকে যাও এই দূরত্বগুলো হবে হচ্ছে 2 মিটার। তাহলে প্রথম কাজ, আমাদের এখানে দুটা বৃত্ত দেখতে পাচ্ছি, দুইটা বৃত্তের কেন্দ্র মানে ব্যাসার্ধগুলোকে আগে বের করে ফেলা। তাহলে মনে করো এটা আমাদের যে ছোট বৃত্তটা তার ব্যাসার্ধ, যেটাকে আমরা R1 নাম দিয়ে দিব, এবং এটা আমাদের বড় বৃত্ত, তার ব্যাসার্ধ, যেটাকে আমরা R2 নাম দিয়ে দিব। এটা তো তুমি বুঝতেছই, তাই না? এটাকে আমরা R2 নাম দিয়ে দিলাম। এরপরের কাজ হবে আমাদের, এই যে শর্ত দেওয়া আছে যে পার্কটি বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, এই শর্ত থেকে বৃত্তের ক্ষেত্রফল এবং রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলবো। তারপরে দুটো বিয়োগ করে দিলেই পথের ক্ষেত্রফল পাবা। দেখো, বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই কি, এই ক্ষেত্রফলটুকু পড়ে থাকবে, আর এই ক্ষেত্রফলটুকুই তো আমাদের দরকার। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে, মনে করি বৃত্তাকার পার্কের ব্যাস, বৃত্তাকার পার্কের ব্যাস ডি ইজ ইকুয়াল টু D1 লিখতে পারো, যেহেতু আমাদের এটা ভিতরে ছোট বৃত্তটা, তাহলে D1 ইকুয়াল টু 26 মিটার। অতএব ব্যাসার্ধ R1 সমান হবে হচ্ছে D1 এর অর্ধেক, D1/2, এটা হচ্ছে 26-এর অর্ধেক, কারণ D1 এর মান তো 26, এটা হবে 13 মিটার। আমরা বৃত্তাকার পার্কের যে ব্যাসার্ধ সেটা পেয়ে গেছি। যদি ব্যাসার্ধ পেয়ে যায় তাহলে পরে আমাদের কাজ কি, আমাদের সেই কাজ হচ্ছে সেই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা বের করে ফেলা, বা পার্কের ক্ষেত্রফল। অতএব বৃত্তাকার
পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার। পায়ের মান হচ্ছে আমাদের 3.1416 আর ওয়ানের মাধ্যমে বের করলাম 13, তারপরে কি স্কোয়ার। আচ্ছা দেখো কত আসে, 3.1416 ইন্টু 13 স্কোয়ার, এটা আসে হচ্ছে আমাদের 530.9304 একক কী হবে, যেহেতু মিটারে আছে তার মানে এটা বর্গ মিটার হবে, বর্গ মিটার। আচ্ছা আমাদের বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বের করা, তারপরে রাস্তা সহ বৃত্তাকার মাঠের কি বের করবা তুমি, ক্ষেত্রফল বের করবা। দেখো তো এই মাঠের যে ব্যাসার্ধ পাইলা R1 সেটা হচ্ছে 13, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে কি, এদের চওড়া কতটুকু, 2 মিটার চওড়া, প্রশস্ত, তার মানে কি 13 যোগ 2, তাহলে তুমি লিখবা হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের, রাস্তা সহ বৃত্তাকার মাঠের মাঠের ব্যাসার্ধ, যেটাকে তুমি R2 নাম দিয়েছো চিত্রে, তাহলে সেই অনুযায়ী R2 লিখবা। R2 লিখে তুমি লিখবা হচ্ছে 13 যোগ 2 মিটার, এক কথায় 15 মিটার। যদি ব্যাসার্ধ 15 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব তুমি লিখতে পারবা ক্ষেত্রফল হচ্ছে আমাদের ওই যে পাই R2 স্কোয়ার, যেহেতু এখানে ব্যাসার্ধ R2, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, R2 এর মান তুমি পাইলা 15 স্কোয়ার, মানে 15, তাকে স্কোয়ার করবা, তাহলে 3.1416 ইন্টু 15 স্কোয়ার, এটা পাওয়া যায় হচ্ছে আমাদের 706.86 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, বিয়োগ করে দিলেই শুধু রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে তুমি লিখতে পারবা অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সেটা হবে দুটার বিয়োগ ফলের সময়, সেটা হচ্ছে 706.86 মাইনাস 530.930, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই তো পেয়ে যাবো অ্যান্সার 706.86 530.930 আসে হচ্ছে 175.93 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের সেই রাস্তার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। বলো তো বুঝেছো কিনা, এটা বুঝতে পেরেছো, বুঝেছো বুঝেছো কিনা? ওকে, অঙ্কগুলো সহজ, বৃত্তের এই অধ্যায় বৃত্তের অঙ্কগুলোই সব থেকে সহজ। আসলে এরপরে আমরা দেখি এটাও সেম, এরপরে আমাদের ম্যাথ আছে তিনটা ম্যাথ করলেই শেষ। আসো করে ফেলি। একটি গাড়ির সামনের চাকার ব্যাস দেওয়া আছে, পিছনের চাকার ব্যাস দেওয়া আছে। 88 মিটার পথ যেতে সামনের চাকাকে পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরতে হবে। সমস্যা নেই, অঙ্কটা সহজ, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ করে দিই, তুমি বুঝে যাবে। দেখো একটি বৃত্তাকার গাড়ির সামনের চাকার ব্যাস দেওয়া আছে এবং পিছনের চাকার ব্যাস দেওয়া আছে, তার মানে কি গাড়ির সামনের চাকার পিছনের চাকা সমান না, পিছনের চাকাটা বড়, সামনের চাকাটা ছোট। কিভাবে বুঝলাম, এখানে আমাদের ব্যাস দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার, এখানে ব্যাস দেওয়া আছে আমাদের কি 35 সেন্টিমিটার। তুমি তো এরকম গাড়ি দেখছো যে সামনের চাকা পিছনের চাকা সমান না, যেমন পাওয়ার ট্রিলার যেগুলো দিয়ে যে মাঠে চাষ করে, সেসব গাড়িগুলা সামনের চাকা পিছনের চাকা সমান হয় না, দেখবা পিছনের চাকা বড় হয়, সামনের চাকাগুলো ছোট হয়, তুমি দেখছো আশা করি। ঠিক আছে, তাহলে আমরা দুটো চাকা আঁকাই, মনে করো এটা হচ্ছে গাড়ির পিছনের চাকা, এটা হচ্ছে সেই গাড়ির সামনের চাকা, এরকম আর কি, বুঝছো? এরকম গাড়ি তো আঁকালাম না, এখানে শুধুমাত্র চাকাটা আঁকাইলাম। মনে করো এই চাকাগুলা এই তলের উপরে আছে, এটা তলও আঁকাই দিই যাতে একটু রিয়েলিস্টিক ফিল আসে। আচ্ছা আমাদের এটা আঁকানো শেষ, আমরা লাগাই দিছি। আচ্ছা দেখো এবার এই চাকার যেই ব্যাস, এই চাকার যে ব্যাস দেওয়া আছে, তার মানে কি কেন্দ্র থেকে মানে এমন একটা জ্যাড দূরত্ব দেওয়া আছে যেই জ্যাটা আমাদের কেন্দ্র দিয়ে যাবে এবং পরিধি, দুইটা পরিধির উপর দিয়ে তো যাবেই। এক কথায় আমরা ব্যাসার্ধকে ধরি, তারপরে ব্যাস থেকে ব্যাসার্ধ এমনিই চলে আসবে। মনে করো এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের R1, এখানেও আমরা একটা কেন্দ্র ধরি, সেই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটাকে আমরা নাম দিয়ে দিতে পারবো R2। আচ্ছা এবার দেখো তুমি 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 বোঝো, এটা হচ্ছে গাড়ির সামনের চাকা, এটা হচ্ছে পেছনের চাকা। সামনের চাকা, তাহলে সামনের চাকার জন্য তুমি কিন্তু ব্যবহার করবা হচ্ছে R2, কারণ সামনের চাকাকে আমরা R2 ধরছি চিত্রে, আর পেছনের চাকার জন্য তুমি ব্যবহার করবা R1। তুমি যেভাবে চিত্র আঁকাবা সেভাবে ব্যবহার করবা আর কি। তাহলে তুমি লিখবা হচ্ছে এখানে সামনের চাকার ব্যাস, সামনের
চাকার ব্যাস, সেটাকে তুমি D2 লিখবা, কারণ সামনের চাকার ব্যাসার্ধকে R2 ধরছো, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার। অতএব তুমি এখান থেকে ব্যাসার্ধ লিখো, ব্যাসার্ধ R2 লিখতে পারো, সেটা হবে হচ্ছে 28-এর অর্ধেক। 28-এর অর্ধেক কত হয়? 28-এর অর্ধেক হচ্ছে কত গো? 28 ভাগ 2, এটা হয় হচ্ছে 14, 14 দুগুণে 28, 14 সেন্টিমিটার। আমরা সামনের চাকার ব্যাসার্ধ পেয়ে গেলাম, এবার আমরা পেছনের চাকার সব কিছু বের করি, তারপরে আমরা দেখব আমাদের কি লাগে আর কি। ঠিক আছে, আমরা এখন কি করব? পেছনের চাকার ব্যাস দেওয়া আছে, পেছনের চাকার ব্যাস দেওয়া আছে D1, পেছনের চাকাকে আমরা R1 ধরছি, তাই এটার ব্যাস D1 হবে হচ্ছে 28 না, এটা হবে হচ্ছে আমাদের 35 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে? অতএব ব্যাসার্ধকে আমরা R1 ধরবো, কারণ ব্যাসকে আমরা D1 ধরছি, আর চিত্রেও তো আমরা ব্যাসার্ধকে R1 ধরছি পেছনের চাকার জন্য। তাহলে এটা হবে 35 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 17.5 সেন্টিমিটার। আমাদের এবার দেখো তো, এখানে বলছে 88 মিটার পথ যেতে, বৃত্তাকার একটা চাকা 88 মিটার পথ যাবে, তার মানে এখানে পরিধি রিলেটেড কিছু তো একটা আছে। তো আসলে আমরা পরিধি বের করে ফেলি। অতএব এখানে তুমি পরিধি বের করো। পরিধি, এই পরিধিটা হচ্ছে আমাদের সামনের চাকার পরিধি, সেটা হচ্ছে আমাদের 2πr2। 2π এর মান হচ্ছে 3.1416, আর r এর মান তো তুমি জানো 14, তাহলে 2π এর মানটা লিখলাম না কারণ জায়গা নাই, আর এখানে হচ্ছে 14, মান বসাই দিই একবার। সেটা হচ্ছে 2 × 3.1416 × 14 গুণ করলে আসে হচ্ছে 87.96, এটা আসে হচ্ছে আমাদের 87.96, একক হবে কি? সেন্টিমিটার। একইভাবে এখান থেকেও পরিধি বের করবা, অতএব পরিধি সমান 2πr1, এটা হবে হচ্ছে আমাদের 2π এর মান হচ্ছে 3.1416, আর আমাদের r1 এর মান আমরা পেলাম হচ্ছে 17.5। এবার দেখো 2 × 3.1416 × 17.5, এটা আসে হচ্ছে আমাদের 109.95, 109.956 একক হবে সেন্টিমিটার। দেখো তো, একবার ঘুরলে, তার মানে পরিধি মানেই, পরিধির অর্থ হচ্ছে এটা যে চাকাটা একবার ঘুরে এই পথ যায়, তার মানে সে 88 মিটার পথ যাবে। তো আমরা দেখব যে সে যদি একবারে মানে এই প্রথম চাকাটা একটা দূরত্ব যায় পরিধির সমান, দ্বিতীয় চাকাটাও যায়, তাহলে 88 মিটার পথ যেতে তাকে কতবার ঘোরা লাগে, আমরা এখন এটাই দেখবো আর কি। তাহলে আমরা লিখব সামনের চাকার ক্ষেত্রে, আমরা লিখতে পারি সামনের চাকার ক্ষেত্রে 88, 87, আমি কি ঠিক করছি? তারও তো দেখি, 2 × 3.1416 × 14, এটা আসছে আমাদের 87, ঠিকই তো আছে, 14 দোকানে 28 আর 3। ভাই 88 মিটারে সেন্টিমিটারে নেন। ও আচ্ছা, সরি, এখানে তো মিটারে আছে, তার মানে আমাদের সেন্টিমিটারে আসতে হবে। পরীক্ষায় আমার এরকম হইতো, আমি আসলে একক খেয়াল করতাম না। তো আমাদের কি করতে হবে বলো তো? মিটারকে সেন্টিমিটারে আনতে হবে, কারণ আমাদের তো সবগুলাকে সেন্টিমিটারে আছে, তাই না? এককটা খেয়াল করবা পরীক্ষায়, না হলে আমার মতো দেখবা মানে তুমি একদম ভ্যাবাসিকা খাই যাবা। এটা যদি একটু 88 যায় বড় হইতো, তুমি এখানে এসে কিন্তু আটকায় যেতা, হা করে বসে থাকতো। তো এবার আমরা কি করব? এবার এই 88 মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব। তো আমরা এটা করার আগে সেন্টিমিটারে নিয়ে যাই, তারপরে এটা করি। তাহলে এখানে মোট পথ তুমি লিখতে পারো, তুমি লিখে নাও মোট পথকে তুমি ধরো হচ্ছে 88 মিটার, এবং এটাকে তুমি দেখো তো এইগুলো সব সেন্টিমিটারে আছে। আমাদের জন্য সহজ হচ্ছে সবগুলা যে এককে আছে ওই বাকি যেটা এই সেম এককে নাই ওটাকে সেম এককে নিয়ে যাওয়া। তাহলে মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা হবে হচ্ছে 8-এর পাশে 2টা শূন্য, তার মানে 8000 সেন্টিমিটার। কাজ শেষ। এবার আমরা প্রথম চাকার ক্ষেত্রে আর দ্বিতীয় চাকার ক্ষেত্রে করবো। তাহলে আমরা লিখতে পারি সামনের চাকার ক্ষেত্রে, সামনের চাকার ক্ষেত্রে সে 87.96 সেন্টিমিটার যায় একবার ঘুরে, তাহলে সে 1 সেন্টিমিটার যায় 1/87.96 বার ঘুরে। সে ঘুরবে হচ্ছে 88, 88-র পাশে কয়টা শূন্য?
দেখছো আমি এখানে একটা 8 কম দিছি, এখানেও তো একটা 8 হবে, 8-এর পাশে দুইটা শূন্য, তার মানে একটা শূন্য আবার কমবে, দুঃখিত ভাইয়ারা। এত সেন্টিমিটার, কাজ শেষ। তাহলে 88-র পাশে দুইটা শূন্য, এত সেন্টিমিটার যাবে হচ্ছে আমাদের, উপরে বসবে 88, আর এখানে আছে 87.96, হ্যাঁ, ডিভাইডেড বাই 87.96 এত বার। তাহলে দেখো এটা কত আসে, পূর্ণ সাংখ্যিক মান নিতে হবে, কারণ আমাদের এখানে বলেই দিয়েছে পূর্ণ সাংখ্যিক, মানে আমাদের এখানে যে যদি ফ্র্যাকশনাল ভ্যালু আসে, মানে এক কথায় ভগ্নাংশের ভ্যালু আসে, দশমিক ভ্যালু আসে, সেটা আমরা নিব না, আমরা পূর্ণ সাংখ্যিক ভ্যালু নিব। 87.96, এটা তোমার আসে হচ্ছে 100.04, মানে 04, তাহলে 100.04 বার। আমাদের বলছে পূর্ণ সাংখ্যিক মান নিতে, তাহলে আমরা লিখবো হচ্ছে 100 বার। এটা হচ্ছে সামনের চাকার ক্ষেত্রে গেল। এবার আমরা করব কি পেছনের চাকার ক্ষেত্রে, আশা করি পেছনের চাকার ক্ষেত্রে। পেছনের চাকাটা কি, ওই যে 109 মিটার 109.95 সেন্টিমিটার পথ গেছে একবার ঘুরে, লিখবা 109.95 সেন্টিমিটার পথ যায় একবার ঘুরে, একবার ঘুরে লিখো, ভালো লাগবে, একবার ঘুরে। অতএব 1 সেন্টিমিটার পথ যায় 1/109.956 বার ঘুরে। আমাদের টোটাল পথ কত, 8800 সেন্টিমিটার পথ যাবে হচ্ছে আমাদের উপরে। তাহলে বসবে হচ্ছে, আমরা একটুখানি ছোট করে লিখি, উপরে বসবে হচ্ছে 8800 আর নিচে বসবে হচ্ছে 109.956। আসো দেখি কত আসে, আমরা একবারে এই পূর্ণ সাংখ্যিক মানটাই দিয়ে ফেলবো, 8800 ডিভাইডেড বাই 109.956। হ্যাঁ, থ্যাংক ইউ। এই কি বললা, এই আমার তো আসলে 80 হ্যাঁ 0 ঠিক আছে, 80.3, তার মানে 80 বার, ঠিক আছে, ধন্যবাদ। সরি, আমি শুনতে ভুল করছি, আমি শুনছি 500, তার মানে ঠিক আছে, ঠিক আছে। আমরা সামনের চাকা বের করছি, সামনের চাকার ঘোরা লাগবে 100 বার, পেছনের চাকার ঘোরা লাগবে 80 বার। তাহলে সামনের চাকা অপেক্ষা পেছনের চাকা কতবার বেশি ঘুরবে বিয়োগ করে দিলে তো সেটা পেয়ে যাবা। অতএব তুমি লিখতে পারো বেশি ঘোরা লাগবে, মানে তোমার অত কথা খরচ করে টাইম নষ্ট করার দরকার নেই, তুমি লিখবে হচ্ছে বেশি ঘোরা লাগবে, বেশি ঘোরা বা ঘোরা লাগবে। তুমি ঘোরা লেখো, ঘোরা আবার কেমন ভাষা, আঞ্চলিক হয়ে যায়, বেশি ঘোরা লাগবে। প্রথমটা হচ্ছে 100 বার ঘুরে, দ্বিতীয়টা আমাদের 80 বার ঘুরে, মানে ছোটটা 100 বার ঘুরে, বড়টা 80 বার ঘুরে, তাহলে এটা আমাদের 20 বার। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা সহজ, ঠিক আছে, খালি একটু চিন্তা করবা, চিন্তা করলে দেখবো অঙ্ক সহজ, কাজ শেষ। তারপরের ম্যাথ, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য। আমরা আসো একটা করি, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এই যে এই আর কি এরকম চিত্রটা, যে একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তার মানে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র থাকবে। যদি বৃত্তের বাইরেও কিন্তু বর্গক্ষেত্র আঁকা যায়, ওই ধরনের প্রশ্ন তোমরা তোমাদের হায়ার ম্যাথে পাবা, আমি যখন হায়ার ম্যাথ করাবো তখন দেখবা, ঠিক আছে। আপাতত আমরা এটাই দেখি যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, যেখানে বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা এখান থেকে প্রথম অবজারভেশন হচ্ছে এই যে এই বৃত্তের যে ব্যাস, সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর কি, এটা হচ্ছে প্রথম অবজারভেশন। এই অবজারভেশনটুকু থাকলে এই ম্যাথকে পার করে আসা যায় খুব সহজে। তা আসো করে ফেলি। এই আমরা বৃত্তের পরিধি দেওয়া আছে না, তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো আমাদের জানা নাই, তাহলে আমরা ব্যাসার্ধকে ধরে নিব। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধকে তুমি ধরলা হচ্ছে আর, তাহলে এখান থেকে এই দূরত্বটা, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা, তাকে আর ধরলা। অতএব এখানে পরিধি দেওয়া আছে এত, অতএব তুমি পরিধির সূত্র কি জানো, অতএব পরিধি সমান হচ্ছে 2πr। যদি পরিধি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, এখন আমরা বলবো হচ্ছে আমাদের প্রশ্ন মতে না হলে আমরা শর্ত কিভাবে পাবো, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে কি আমাদের 2πr সমান হচ্ছে 220। তাহলে এখান থেকে আমরা এক কথায় আর এর মান বের করব, সেটা হবে 220 ডিভাইডেড বাই 2r, 220 ডিভাইডেড বাই 2r। তাহলে মান বসাই দাও, আর এর মান হবে হচ্ছে 220 আর 2 আর এর মান আমরা তো এই কি করব, আর এর মানে তো বের করব, তাহলে 2π হবে, সরি
মুছে দাঁড়াও, এখানে হবে হচ্ছে 2r, 220/2r, এখানে 2 পাই, তাহলে এখানে হবে 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.1416। তো মান বসায় ক্যালকুলেশন করে দাও, কত আসে বলো তো, তাড়াতাড়ি বলো, বলো 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 বলো। 305.76। হ্যাঁ হয়েছে 3.5014, এত কি, এত মিটার, কারণ এখানে দেখো একটা মিটারে দেওয়া আছে তাই মিটার। তাই আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন আর এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, দেখো তো আমরা কি বললাম, এই যে এই বৃত্তের যে ব্যাস, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, তাই তো, কর্ণ। তাহলে ভাই আমরা এখন বুঝি নাই আমি তোমাকে বলি, দেখো আমাদের এই বৃত্তের যে ভাই 22 কেমন হলো? এরকমই তো। ও 220, সরি সরি, জি জি ওটাই। দুঃখিত, এটা হচ্ছে মিস্টেক, দ্রুত করতে গেলে তো মান তো এরকম আসবে না। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, দাঁড়াও আমি ঠিক করছি, ধন্যবাদ। তো আমি দেখলাম যে তোমরা মনোযোগী আছো কিনা, তোমরা মনোযোগী আছো, তাহলে একটা শূন্য খালি, 35.0। শূন্য খালি বেড়ে যাবে আর কি, তাহলে 35.014, তাই তো, ঠিক আছে। জি হ্যাঁ। আচ্ছা, মনোযোগী থাকার জন্য ধন্যবাদ। আসলে স্যাররা মাঝে মাঝে চেক করে স্টুডেন্টরা মনোযোগী আছে কিনা, তো 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 স্টুডেন্টরা মনোযোগী আছে, বুঝছো, ধন্যবাদ। আচ্ছা ভাই আমরা তাহলে, শূন্যটা দেন ভাই, হ্যাঁ নাহলে আবার ভুল হবে, শূন্যটা দিয়ে দেন। তাই তো, ধন্যবাদ, শূন্য কখন মিসিং হয়ে গেল। আচ্ছা দেখো, ঠিক আছে, আমরা তাহলে 35.014 মিটার আমরা ব্যাসার্ধ বের করে ফেলছি। এবার আমাদের তারপরের অবজারভেশন হচ্ছে কি, তারপরের অবজারভেশন হচ্ছে এই যে বৃত্তের যে ব্যাস, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে তুমি লিখো, এখানে এখানে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এরপরের কাজ কি, আমাদের ব্যাস এবং কর্ণের দৈর্ঘ্যটা বের করা। তো আসো ব্যাস এবং কর্ণের দৈর্ঘ্য বের করে এই শর্তে বসাই দিব, তাহলে ওখান থেকে যা চাচ্ছে তা পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মনে করা, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তুমি ধরলা হচ্ছে a মিটার। যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য আসছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র দিতে হবে, কর্ণের দৈর্ঘ্য তুমি সূত্র দেখছিলে এরকম √a² + a², এই সূত্রটাকে ছোট করা যায় √2a², আর একটু ছোট করা যায় √2 × a মিটার, তাই না। আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, তাহলে এখান থেকে তুমি ব্যাস নির্ণয় করে ফেলতে পারবা। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 35.014 × 2, তাহলে কত আসে দেখো, × 2, এটা হচ্ছে 70.028 এত মিটার। তাহলে কি প্রশ্ন মতে তুমি লিখতে পারবা, প্রশ্ন মতে এই যে বৃত্তের ব্যাস 70.028, এটা হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত, √2 × a, আর এখানে এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য, আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্যই চাইছে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে a এর মানটাও তুমি বের করতে পারবা, এটা হচ্ছে 70.028 /√2। আচ্ছা তাহলে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে দিলেই তো পেয়ে যাবা 70.028 /√2, একটু তাড়াতাড়ি বললে তো আমি লিখে দিতে পারি, লেট করলে হয়। আচ্ছা এটা আসে হচ্ছে 49.51 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো বুঝতে পেরেছো কিনা, অঙ্কগুলো বোঝা যাচ্ছে না বলো, অঙ্কগুলো কিন্তু মানে ভিজুয়ালাইজ করা যায় যে আমি আসলে করতেছি কি, বুঝেছো এটা, বুঝেছো? এটা 49.51, ওই তো, তাই তো 49.51, ঠিকই তো লিখছি তাই না, বলো বুঝতে পেরেছো? আমার এরকম আসছে না। ধন্যবাদ। আচ্ছা এরপরে আমাদের লাস্ট ম্যাথ মেবি, এরপরে যেটা আছে এটা আসলে লাগে না, তুমি চাইলে করতে পারো, আমি তোমাকে বলে দেবো প্রসেসগুলো, এই অঙ্কটাই করাই লাস্ট। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তার মানে কি, আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি থেকে ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ওখান থেকে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রফল দ্বারা অনুপাত বের করতে পারবো। তাহলে প্রথম কাজ সলিউশন লিখে ফেলা,
আচ্ছা সলিউশন লিখি, সলিউশন লিখলাম। তো আমাদের দেখো প্রথমত একটা বৃত্তের কথা বলছে, তাহলে একটা বৃত্ত আঁকাইলাম। এখন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্র যদি এটা হয় তাহলে বৃত্তের পরিধিও আমরা বের করে মানে বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। আর এর মান আমরা জানি না, ভালো কথা, আমরা আর এর মান জানি না। তো একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে আমরা আগে বৃত্তের পরিধিটা বের করব। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরলাম হচ্ছে আর, আমাদের তো কোনো একক দেওয়া নাই, তাহলে আমরা কোন একক ব্যবহার করব স্যার? আমরা এককই ব্যবহার করব, একককে, মানে আমরা যেহেতু একক জানি না তাই আমরা ব্যবহার করব না। এরপরে আমাদের বলতেছে পরিধি, অতএব পরিধি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত? 2πr, এত একক। তারপরে সমবাহু ত্রিভুজের পরিসীমা, আমরা আবার কি করব? একটা সমবাহু ত্রিভুজ নিব। একটা সমবাহু ত্রিভুজ নিই, মনে করো এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের 3টা বাহু আছে। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে 3 বাহুর দৈর্ঘ্য হবে 3a, কারণ সমবাহু মানে 3 বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এক বাহুর দৈর্ঘ্য a হলে 3 বাহুর দৈর্ঘ্য a। তাহলে তুমি মনে করবা, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, তুমি সেটা মনে করছো হচ্ছে a, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3a, পরিসীমা সমান হচ্ছে 3a, কারণ 3টা বাহুর যোগফলই তো আমাদের পরিসীমা। ওকে, এরপরে শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে দুইটা মানে বৃত্তের যে পরিধি আর সমবাহু ত্রিভুজের যে পরিসীমা দুইটা হচ্ছে সমান, তাহলে আমরা লিখতে পারবো এক কথায় প্রশ্ন মতে। আমরা এখন লিখবো হচ্ছে প্রশ্ন মতে কি? এই যে 2πr সমান হচ্ছে 3a, ঠিক আছে, আমরা এতটুকু পেয়ে গেলাম। এরপরে বলতেছে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। এখন দেখো আমাদের এখান থেকে কোন একটার মান মানে a অথবা r এর মান নিয়ে গিয়ে ওখানে বসাইতে হবে, বসাইলেই আমাদের আসলে পেয়ে যাব। তাহলে মনে করো আমরা r এর মান নিয়ে যাই বসাবো, তাহলে r এর মানটা পাবো হচ্ছে 3a ডিভাইডেড বাই 2π। তুমি a এর মানও বসাতে পারো, বসাইলেও সেম মান পাবা, আমরা r এর মানটা বসাবো আর কি, সেজন্য আমরা r এর মানটা বের করে নিলাম। এরপরের কাজ দুইটার ক্ষেত্রফল বের করা। আমরা এখন লিখবো এখন বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বলো তো? পায়ের স্কয়ার, বর্গ একক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত মনে আছে? আমরা এটা কিন্তু শিখছি ওই যে 16.1 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও কিন্তু শিখছি। এটা হচ্ছে আমাদের কত বলো তো? মনে আছে? √3/4 বর্গ একক, √3/4 পাই স্কয়ার বর্গ, √3/4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাই না? এই স্কয়ার বর্গ একক। এখন আমাদের বলছে অনুপাত করা। অনুপাত করা মানে একটাকে আরেকটা দ্বারা ভাগ করা। অতএব তুমি লিখতে পারো অতএব অনুপাত হবে উপরে বৃত্তের ক্ষেত্রফল দাও, তাহলে অনুপাত হচ্ছে পাই স্কয়ার, আর নিচে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দাও। তুমি উল্টাটাও করতে পারো, তোমাকে কেউ আটকাবে না, কারণ এখন না উল্টাটা করতে পারবে না। তোমাকে প্রথমে বৃত্তের কথা বলছে না, তার মানে উপরে তোমাকে বৃত্তকেই রাখতে হবে। পরে সমবাহু ত্রিভুজের কথা বলছে না, তার মানে নিচে সমবাহু ত্রিভুজকেই রাখতে হবে। যদি না করো সমস্যা আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এবার এখান থেকে এই যে আমাদের এই আর স্কোয়ারের মানটা এখানে বসাই দিব, তাহলে দেখবা এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে আর স্কোয়ারের মান তুমি বের করে নিতে পারো, অথবা আর এর মান বসাই দিতে পারো, যে কোনো একটা করলেই হয়। আমরা এখানেই কাজটা সেরে নিই, আমাদের এখানে যেহেতু জায়গা কম। তাহলে আর স্কোয়ার করলে এখানে হবে 9a স্কোয়ার, এখানে হবে 4π স্কোয়ার। বলো তো বুঝেছো কিনা? মানে উভয় পক্ষে বর্গ করলাম, বুঝেছো? বুঝছি। বর্গ। এইবার আমরা মান বসাই দেবো শুধুমাত্র। দেখো পাই তো পাই, এবং আর স্কোয়ারের মান হচ্ছে আমাদের 9a স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার, আর এখানে থাকলো √3/4a স্কোয়ার। তুমি যদি একটুখানি মানে উল্টাপাল্টা করে নাও, মানে ওই যে ভাগটাগ এক লাইনে করে নাও, তাহলে এটা পাবা হচ্ছে 9a স্কোয়ার ইন্টু পাই,
আর নিচে পাবা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 4 পাই স্কয়ার। আর এখানে যদি উল্টায় দাও তাহলে উল্টায় দিলে আমাদের উপরে চলে যাবে হচ্ছে 4, নিচে চলে যাবে √3 ডিভাইডেড বাই a স্কয়ার। এবার আমাদের যেটা হবে এই a স্কয়ার কাটা, ঠিক আছে, একটা পাই কাটা যাবে। যখন কাটা চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে এই যে 9 আর 4 গুণ হবে, তাহলে 4 নং 36, আর উপরের পাই তো কাটা, আর নিচে থাকবে হচ্ছে 4, আর এখানে একটা পাই পড়ে থাকে 4√3 ইন্টু পাই, এরকম একটা জিনিস পড়ে থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই অনুপাতের মধ্যে কিন্তু কোনো চলক নাই, সবগুলাই ধ্রুবক। পায়ের মান তো তুমি জানো 3.1416, বসাই দিলে কাজ শেষ। এই তো আরেকটা কাজ করতে পারতো, এই 4 আর 4 কেটে দিতে পারতো, আরও ছোটো হয়ে যেত, তাহলে এখানে হয়তো 9, 4 নং 36, 9 ডিভাইডেড বাই √3 পাই, এটা করতে পারতো, তাই না? তাহলে অনুপাত, যেহেতু অনুপাত জিজ্ঞেস করছে তাহলে তুমি এখানে বলতে পারবো অতএব অনুপাত হবে হচ্ছে 9:√3 পাই। পায়ের মানটা তুমি গুণ করে দিতে পারো, নাও করতে পারো, যেহেতু পায়ের মান গুণ করে দিলে দেখতে ভালো লাগবে না, তাই করলাম না আর কি। বলো তো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, সবাই বলো বুঝতে পেরেছো? ওকে, ধন্যবাদ। আমাদের ইলহাম বুঝতে পেরেছো? জি। ফারদিন বুঝতে পেরেছো তো? কালকে কিন্তু এই অঙ্কটা থাকবে, ঠিক আছে? এই অঙ্ক না থাকলে এই অঙ্কের মতো একটা অঙ্ক থাকবে, মনে রাখো। এবার আমি তোমাকে জাস্ট একটু প্রসেসটা বলে দিই। নিচের এই গাঢ় অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে দেখো এখানে অর্ধবৃত্ত আছে, সেমি সার্কেল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিবা পাই স্কয়ার বাই 2, পাই স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে না, তাই এখান থেকে ব্যাসার্ধটা বের করে নিবা। ব্যাসার্ধ বের করে নিয়ে পাই স্কয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে দেবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে? এই যে এটা ভূমি আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, দিয়ে দিলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? অথবা তুমি একটা কাজ করতে পারো, যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, তার মানে তুমি এখানে 3টা বাহুর সূত্র দৈর্ঘ্য দেওয়া থাকলে যেই সূত্র, সেই সূত্রটা দিতে পারো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটা কেন দেবো? কারণ এটা সমকোণী ত্রিভুজ নাও হতে পারে, আমাকে তো কোনো সময় বলে দেয় না যে এটা সমকোণ, আমি সমকোণ ধরে কেন করবো? আমি এখানে সমকোণ কেন ধরবো? আমি এখানে এই যে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যেই সূত্র, সেই সূত্র দিব, ঠিক আছে? তো একইভাবে তোমরা পরেরগুলো ট্রাই করো, ঠিক আছে? পরেরগুলো ট্রাই করো, আশা করি পারবা, অবশ্যই পারবা। হ্যাঁ, এই আমাদের এই অধ্যায়টা 16.3 এখানে দি ইন্ড হইল। আমরা কালকে একটা পরীক্ষা নিব, পরীক্ষার সলিউশন হবে, দেন তারপরে আমরা 16.4 ওই ক্লাস, ওইটার পরে আমাদের 3টা ক্লাস লাগবে, অধ্যায়টা বেশ বড় আছে, ঠিক আছে? আমরা 3টা লেকচারে আমরা 16.4 শেষ করে দিব, দেন তারপরে আমরা ত্রিকোণমিতি শুরু করব, দ্য মাইটি ত্রিকোণমিতি, ঠিক আছে? তো বলো আজকের ক্লাসটা কি শেষ করব? ঠিক আছে, ভালো থাকো সবাই, আমরা কালকে পরীক্ষায় দেখা করব। 16.2 16.3 সিকিউ এমসিকিউ দুইটাই, ছোট প্রশ্নও থাকতে পারে, মানে ওই যে বইয়ে যেমন প্রশ্ন আছে ওইরকম প্রশ্নও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। 16.3 16.2 ভালোভাবে শেষ করে ফেলো, ঠিক আছে? তারপরে আমাদের এই সব কিছু শেষ হয়ে গেলে তারপরে বোর্ড কোশ্চেন সলভের পরে 2টা ক্লাস হবে। ওকে, শেষ করি। আসসালামু আলাইকুম, ভালো থাকো।